বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা আলে ইমরানের 1 থেকে 4 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان. إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام. إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام. صدق الله العلي العظيم. بسم الله الرحمن الرحيم. আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্য তাওরাত ও ইনজিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কুরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 23 জুলাই, 8 শ্রাবণ এবং ফার্সি 1 মুরতাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23 ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53। আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টজে।
ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইরাক ও চীনের বিশেষ সহযোগিতা চুক্তি বাস্তবায়নের গুরুত্ব সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশে কঠোর লকডাউনে ঢাকা ফেরত মানুষের দুর্ভোগ সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ধারাবাহিক আলোচনা পাশ্চাত্যের জীবন ব্যবস্থা। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের খুজিস্তান প্রদেশের পানি সংকটের সমাধান করার কঠোর নির্দেশ দিলেন সর্বোচ্চ নেতা। আগের নির্দেশনা বাস্তবায়ন না হয় অসন্তোষ প্রকাশ। বিভিন্ন ধরনের ড্রোন নির্মাণে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে ইরান। রাশিয়াকে কৌশলগত অংশীদার বলে অভিহিত করলেন ইরানের উপপ্রতিরক্ষা মন্ত্রী। বাংলাদেশে কিছুটা কমল করোনায় মৃতের সংখ্যা। বিশ্ব ক্রীড়া জগতের সর্বোচ্চ পুরস্কার অলিম্পিক লরেলে ভূষিত হলেন ড. মোহাম্মদ ইউনূস। এবং ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় অগণতান্ত্রিক এবং অসংসদীয় আচরণের দায়ে তৃণমূল এমপি শান্তনু সেনের সদস্যপদ সাময়িক স্থগিত। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজিস্তান প্রদেশের জনগণের সমস্যার সমাধানের জন্য সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে কঠোর নির্দেশ দিয়েছেন। তিনি আজ ইরানে তৈরি করোনা ভাইরাসের টিকা বারাকাতের দ্বিতীয় ডোজ গ্রহণের পর এক সংক্ষিপ্ত বক্তব্যে এ নির্দেশ দেন। তিনি বলেন, গত কয়েকদিনের একটি বেদনাদায়ক উদ্বেগের বিষয় ছিল খুজিস্তান প্রদেশের পানি সংকট সহ অন্যান্য সমস্যা। খুজিস্তান প্রদেশ ও এর কেন্দ্রীয় শহর আহওয়াজের পানির স্বল্পতা ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সম্পর্কে অতীতের দিক নির্দেশনাগুলো বাস্তবায়িত না হয় সর্বোচ্চ নেতা অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, সেই পরামর্শগুলো বাস্তবায়ন করা হলে পরিস্থিতি আজকের অবস্থায় পৌঁছাতে পারত না। খুজিস্তান প্রদেশে প্রচুর প্রাকৃতিক সম্পদ ও শিল্প কারখানা থাকা সত্ত্বেও সেখানকার জনগণকে কষ্ট পেতে হতো না। তিনি একই সঙ্গে ইরানের শত্রুদের ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শত্রুরা ইরানের ইসলামী বিপ্লব ও শাসন ব্যবস্থার ক্ষতি করার প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করার জন্য ওঁত পেতে আছে। কাজেই তারা যাতে দেশের ক্ষতি করার সুযোগ না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ইরানের দক্ষিণাঞ্চলে চলতি বছর কম বৃষ্টিপাত ও প্রচণ্ড গরমের কারণে খুজিস্তান প্রদেশের পানির স্বল্পতা দেখা দিয়েছে। খালবিলের পানি শুকিয়ে যাওয়ায় পাশাপাশি ভূগর্ভস্থ পানির উচ্চতা কমে যাওয়ার কারণে প্রদেশের জনগণ তীব্র পানির সংকটে ভুগছেন। সম্প্রতি প্রদেশের কোথাও কোথাও পানির দাবিতে বিক্ষোভ পর্যন্ত দেখিয়েছেন স্থানীয় লোকজন। তবে সরকারের পক্ষ থেকে কারুন বাঁধের বিভিন্ন গেট খুলে দিয়ে খুজিস্তানের পানি সংকটের সমাধানের চেষ্টা করা হচ্ছে। ইরানের উপপ্রতিরক্ষামন্ত্রী আফশিন খাজে ফার্দ বলেছেন,
পাইলটবিহীন বিমান বা ড্রোন নির্মাণে তার দেশ পুরোপুরি স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। রাশিয়ায় অনুষ্ঠানরত আন্তর্জাতিক অ্যারোস্পেস প্রদর্শনীতে অংশগ্রহণ করে তিনি একথা জানান। খাজে ফার্দ প্রদর্শনীর ইরানি স্টলে বসে বার্তা সংস্থা ইরনাকে দেয়া সাক্ষাৎকারে রাশিয়াকে তার দেশের কৌশলগত অংশীদার হিসেবেও বর্ণনা করেন। চলতি বছর রাশিয়ার অ্যারোস্পেস প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে ম্যাক্স 2021। ইরানের উপপ্রতিরক্ষামন্ত্রী বলেন, ড্রোন নির্মাণের ক্ষেত্রে আমাদের আজকের যে সাফল্য তা মূলত গত 4 দশক ধরে আমাদের তরুণ বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টা ও নিরবচ্ছিন্ন কর্মতৎপরতার ফসল। তিনি বলেন, নানা ধরনের ড্রোনের বিভিন্ন রকমের বডি ও ইঞ্জিন এখন ইরানেই তৈরি হচ্ছে। উচ্চ আকাশে উড্ডয়ন, নিখুঁতভাবে কার্য সম্পাদন, স্বয়ংক্রিয় টেক অফ ও অবতরণ এবং রাত্রিকালীন মিশন পরিচালনার ক্ষেত্রে আমাদের ড্রোনগুলো সর্বোচ্চ মান বজায় রাখতে সক্ষম হচ্ছে। ইরাক থেকে চলতি বছরের শেষ নাগাদ সব মার্কিন সেনা প্রত্যাহার করার লক্ষ্যে দুদেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে বলে খবর পাওয়া গেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সেদেশের দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরাক থেকে 2021 সালের শেষ নাগাদ মার্কিন সেনা প্রত্যাহার করার লক্ষ্যে দুদেশের কর্মকর্তারা একটি সমঝোতায় পৌঁছার চেষ্টা করছেন। দৈনিকটি আরও জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরাকের শীর্ষস্থানীয় কর্মকর্তারা একটি যৌথ বিবৃতি প্রকাশের লক্ষ্যে কাজ করছেন, যেখানে চলতি বছরের শেষ নাগাদ ইরাক থেকে মার্কিন সশস্ত্র বাহিনী প্রত্যাহারের ঘোষণা থাকবে। একই সঙ্গে ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, তবে আইএসের মতো উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধে ইরাকি সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও সহযোগিতা করার লক্ষ্যে কিছু মার্কিন সেনাকে ইরাকে রেখে দেওয়ার ব্যাপারেও আলোচনা চলছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। নোবেল বিজয়ী বাংলাদেশি প্রফেসর ড মোহাম্মদ ইউনুস বিশ্ব ক্রীড়া জগতের সর্বোচ্চ পুরস্কার অলিম্পিক লরেলে ভূষিত হয়েছেন। আজ জাপানে অলিম্পিক ক্রীড়ার উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পক্ষে এই পুরস্কার প্রদান করা হয়। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি। নোবেল বিজয়ী বাংলাদেশি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবার বিশ্ব ক্রীড়া জগতের সর্বোচ্চ পুরস্কার অলিম্পিক লরেলে ভূষিত হয়েছেন। আজ শুক্রবার জাপানে অলিম্পিক ক্রীড়ার উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পক্ষ থেকে এই পুরস্কার প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানটি আন্তর্জাতিক প্রভাবশালী গণমাধ্যমগুলোতে সরাসরি সম্প্রচার করা হয়। তবে অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ছিলেন না ডক্টর ইউনুস। অলিম্পিক কমিটি বলেছে, সারা বিশ্বকে অনুপ্রেরণা দিয়ে এক ছাতার তলে নিয়ে আসার জন্য বাংলাদেশি নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস এই পুরস্কার পাবার জন্য সবচেয়ে বেশি যোগ্য বলে বিবেচিত হয়েছেন। পুরস্কার প্রদানের পরপরই ইউনুস সেন্টারের ফেসবুকের পেজ থেকে তার বক্তব্য প্রকাশ করা হয়। এতে প্রফেসর ইউনুস বলেছেন, অলিম্পিক লরেল প্রাপ্তিতে আমি অভিভূত এবং সম্মানিত বোধ করছি। একই সঙ্গে আমি দুঃখিত যে আমি সশরীরে অনুষ্ঠানে উপস্থিত হতে পারিনি। এরপর তিনি বিশ্বের অ্যাথলেটদের উদ্দেশ্যে বলেন, আপনারাই পরিবর্তনশীল বিশ্বের নেতৃত্ব দিতে পারেন। একই সঙ্গে সৃষ্টি করতে পারেন 3টি জিরো বা শূন্য। এগুলো হচ্ছে শূন্য কার্বন নির্গমন, শূন্য দারিদ্র্য এবং শূন্য বেকারত্ব। প্রত্যেকের মধ্যে উদ্যোক্তা হবার শক্তি সৃষ্টি করার মাধ্যমেই এগুলো করা সম্ভব। প্রফেসর ইউনুস তার বার্তায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সফলতা কামনা করেন। তিনি ক্রীড়ার মাধ্যমে বিশ্বকে আরও শান্তিপূর্ণ স্থান হিসেবে গড়ে তুলতে অলিম্পিক কমিটির ভূমিকার কথা উল্লেখ করে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড় এবং ক্রীড়া সংগঠক সকলের জন্য শুভ কামনা জানান। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে।
বাংলাদেশে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় আরও ১৬৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮,৮৫১ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৬,৩৬৪ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১,৪৬,৫৬৪ জনে। ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় কথিত অগণতান্ত্রিক এবং অসংসদীয় আচরণের অভিযোগে তৃণমূল এমপি শান্তনু সেনের সদস্যপদ সাময়িক স্থগিত করা হয়েছে। আজ রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু অগণতান্ত্রিক এবং অসংসদীয় আচরণের জন্য শান্তনুকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেন। আগামী ১৩ আগস্ট পর্যন্ত সংসদের বর্ষাকালীন অধিবেশন চলবে। ততদিন পর্যন্ত সাসপেন্ড থাকবেন শান্তনু এমপি। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের বারামুল্লা জেলায় নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে ২ গেরিলা নিহত হয়েছে। ভারতের বেসরকারি টেলিভিশন এনডিটিভি হিন্দির ওয়েবসাইটে ওই তথ্য জানানো হয়েছে। কথিত সংঘর্ষে নিরাপত্তা কর্মীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি। জম্মু কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোর এলাকায় নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে ২ গেরিলা নিহত হয়েছে। ভারতের বেসরকারি টেলিভিশন এনডিটিভি হিন্দি ওয়েবসাইটে ওই তথ্য জানানো হয়েছে। আজ শুক্রবার এক পুলিশ কর্মকর্তা বলেন, সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্য পেয়ে বৃহস্পতিবার সোপোরের ওয়ারপোরা এলাকায় নিরাপত্তা বাহিনী ঘেরাও ও তল্লাশি অভিযান চালায়। প্রতিটি বাড়ি তল্লাশির সময় সন্ত্রাসীদের সন্ধান পাওয়া যায় এবং তাদের আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। কিন্তু সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর উপর গুলিবর্ষণ করলে নিরাপত্তা বাহিনীর অভিযান সংঘর্ষে পরিণত হয়। এর ফলে ওই অভিযানে ২ সন্ত্রাসী নিহত হয়েছে। নিরাপত্তা কর্মীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গণমাধ্যমের অন্য একটি সূত্রে প্রকাশ, ওয়ারপোরা এলাকায় কয়েকজন গেরিলার উপস্থিত থাকার খবর পেয়েছিল নিরাপত্তা বাহিনী। এরপরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জম্মু কাশ্মীর পুলিশ, আধা সামরিক বাহিনী সিআরপিএফ এবং ২২ রাষ্ট্রীয় রাইফেলসের সদস্য সমন্বিত একটি যৌথ বাহিনী ওই অঞ্চলটিকে ঘিরে ফেলে। সংশ্লিষ্ট এলাকায় প্রবেশ এবং প্রস্থানের সমস্ত পয়েন্ট সিল করে বাড়ি বাড়ি তল্লাশি চালানো হয়। কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। চলতি বছরে নিরাপত্তা বাহিনীর হাতে ৮০ জন গেরিলার মৃত্যু হয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, ভারত। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি তার দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে তালেবানের যুদ্ধকে নাজায়েজ বা ধর্মীয় রীতিবিরোধী বলে মন্তব্য করেছেন। আফগানিস্তানের বার্তা সংস্থা আরিয়ানা নিউজ এ খবর জানিয়েছে। গনি কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদে কয়েকজন পদস্থ আফগান সেনা কমান্ডারের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি বলেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেমন তালেবানের যুদ্ধ অবৈধ, তেমনি এ আগ্রাসন জাতীয়তাবাদী চেতনারও পরিপন্থী। তালেবান হামলার মোকাবিলায় শক্ত প্রতিরোধ গড়ে তোলায় তিনি আফগান সেনা কমান্ডার ও সাধারণ সৈনিকদের প্রতি কৃতজ্ঞতা জানান। আফগান প্রেসিডেন্ট বলেন, তালেবানের হাতে বেদখল হয়ে যাওয়া জেলাগুলো আমরা শীঘ্রই পুনরুদ্ধার করব। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের এসপিনগড় জেলায় রকেট হামলা হয়েছে। নানগারহারের প্রাদেশিক কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, বৃহস্পতিবারের ওই হামলায় ৫ শিশু নিহত হয়েছে। আফগানিস্তানের আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন বলেছেন, উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ এ রকেট হামলা চালিয়েছে। অবশ্য তালেবান এ হামলার জন্য আফগান সেনাবাহিনীকে দায়ী করেছে। প্রেসিডেন্ট আশরাফ গনি যখন বৃহস্পতিবার নানগারহার প্রদেশ সফর করছিলেন, তখন এ রকেট হামলা চালানো হয়। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসাইন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরাক ও চীন ২০ বছর মেয়াদী বিশেষ কৌশলগত সহযোগিতা চুক্তি বাস্তবায়ন শুরু করেছে।
এই সম্পর্কে আজকে দৃষ্টিপাতে প্রথমে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা পড়ে শোনাচ্ছেন আশরাফুর রহমান। ইরাক ও চীনের বিশেষ কৌশলগত সহযোগিতা চুক্তি বাস্তবায়ন শুরু হয়েছে। 20 বছর মেয়াদী এই সমঝোতা বাস্তবায়নের অংশ হিসেবে ইরাক তার তেল রপ্তানি করবে চীনে এবং বিনিময়ে চীন ইরাকের নানা উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করবে। চীন ও ইরাক উভয় দেশের জন্যই বেশ গুরুত্বপূর্ণ এই চুক্তি, বিশেষ করে তা চীনের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এজন্যই চীনের প্রতিদ্বন্দ্বী দেশগুলো বিশেষ করে আমেরিকা বাগদাদ বেইজিং চুক্তি বাস্তবায়ন বানচালের ব্যাপক চেষ্টা চালিয়েছে। চীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার অধিকারী এবং বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ। অন্য দেশগুলোতে পুঁজি বিনিয়োগের ব্যাপক ক্ষমতা রয়েছে দেশটির। তাই পশ্চিম এশিয়ার দেশ ইরান ও ইরাক সহ বিশ্বের বেশিরভাগ অঞ্চলে রয়েছে চীনের উপস্থিতি এবং পশ্চিম এশিয়ার বেশিরভাগ দেশের সঙ্গেই চীনের নানা ধরনের সুসম্পর্ক বেড়ে চলেছে এবং এই সব দেশ চীনা বিনিয়োগকে খুবই খুশি মনে স্বাগত জানাচ্ছে। ইরাক এখন জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেকের দ্বিতীয় বৃহত্তম উৎপাদক। তাই ইরাকের জ্বালানি তেল বিনিয়োগ করাটা চীনের জন্য খুবই লাভজনক ও জরুরি। ইরাকের তেল রপ্তানির 44% যায় চীনে। দৈনিক 8 লাখ ব্যারেল ইরাকি তেল আমদানি করে চীন। ইরাক মনে করে চীনা বিনিয়োগের সুবাদে দেশটির শিক্ষা, সড়ক, রেলপথ, বন্দর ও বিদ্যুৎ সহ নানা অবকাঠামোরও ব্যাপক উন্নয়ন ঘটবে। ইরাককে চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের শরিক করাই চীনের লক্ষ্য। ইরাকে চীনের উপস্থিতির ফলে এ অঞ্চলে চীনের প্রভাব অনেক বেড়ে যাবে। ইরাকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দেশ অর্থনৈতিক ক্ষেত্রে শক্তিশালী হতে পারলে এ দেশটি এই অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। বেশ কিছুকাল আগে স্বাক্ষরিত এই চুক্তির বাস্তবায়ন যখন অনিশ্চিত হয়ে পড়েছিল, তখন এই চুক্তি বাস্তবায়ন শুরু হয় ওয়াশিংটন বাগদাদের উপর চাপ আরো বাড়িয়ে দিতে পারে, কারণ মার্কিন সরকার এই ধরনের চুক্তির সবচেয়ে বড় বিরোধী। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/রেডিও তেহরান bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। করোনা মহামারীর বাড়ান্তরের কারণে আজ থেকে 14 দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে বাংলাদেশে। এই সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে পবিত্র ঈদুল আজহা শেষে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে দেশব্যাপী 14 দিনের কঠোর বিধিনিষেধ বা লকডাউন। বিধিনিষেধ বাস্তবায়নে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে রয়েছে সেনাবাহিনী এবং ভ্রাম্যমাণ আদালত। ঈদের পর সাপ্তাহিক ছুটির দিনে আজ রাজধানীতে কম সংখ্যক মানুষ রাস্তায় বেরিয়েছেন। তবে কঠোর লকডাউনের প্রথম দিন শুক্রবার সকাল 6টা থেকে রাজধানীতে গণপরিবহন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যারা বাইরের জেলা থেকে দূরপাল্লার বাস যোগে বা নৌপথে ঢাকা এসে পৌঁছেছেন তারা। বাস বা লঞ্চ টার্মিনালে নেমে যানবাহন না পেয়ে দীর্ঘ পথ পায়ে হেঁটে রিকশায় বা ভ্যান গাড়ি চেপে গন্তব্যে যেতে দেখা গেছে এসব মানুষদের। আমি সদরঘাট আসা পৌঁছেছি, গাড়ি ঘোড়া নাই, এখন 1 ঘন্টা ধরে হাঁটতে আছি। গেছি এটা বয়ে রয়েছি মিরপুর যাবো, গাড়ি নেই। আসছি ঠাকুরগা থেকে, যাবো হচ্ছে চিটাং রোডে, গাড়ি ঘোড়া নাই, যাবো কিভাবে। এদিকে সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়েছে। জরুরি কারণ ছাড়া বাইরে আসা, মাস্ক পরিধান না করা এ সমস্ত কারণে মামলা এবং জরিমানা করা হয়েছে। কোনো ধরনের শিথিলতা দেখানো হচ্ছে না। জিজ্ঞাসাবাদ করে যদি তারা বিধির মধ্যে বা শর্তের মধ্যে পড়ে তখন তাদেরকে আমরা ছেড়ে দেব। এছাড়া ঢাকার বাইরে চট্টগ্রাম মহানগরীতেও লকডাউন কার্যকর করতে নামানো হয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজকে কঠোর লকডাউনের প্রথম দিনে
সকাল থেকেই দেখতে পাচ্ছেন রাস্তায় তেমন যানবাহন নেই এবং মানুষজনও তেমন নেই। যারা বের হয়েছেন রাস্তায় তাদের প্রয়োজন আছে কিনা সেটা যাচাই করা হচ্ছে। যদি কোনো ধরনের প্রয়োজন ছাড়া বের হয়ে থাকে সেই ক্ষেত্রে তাদেরকে আমরা আইনের আওতায় শাস্তির ব্যবস্থা করব। উল্লেখ্য, এবারের বিধিনিষেধ চলাকালে অতি জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হতে নিষেধ করা হয়েছে। তাছাড়া শপিং মল, মার্কেট সহ সব দোকানপাট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার এবং বিনোদন কেন্দ্র বন্ধ রাখা হয়েছে। বিধিনিষেধে সব ধরনের শিল্প কলকারখানাও বন্ধ থাকছে। এ সময় সরকারি কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় দাপ্তরিক কাজ ভার্চুয়ালি সম্পন্ন করতে বলা হয়েছে। ওদিকে আজ সকাল থেকে দৌলতদিয়া এবং মাওয়াঘাটে ফেরিতে যাত্রীবাহী সব ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ রাখা হয়েছে। এদিকে লকডাউনের প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর কাঁচা বাজারগুলোতে। গত কয়েকদিন বাজারে সবজির দাম কিছুটা স্থিতিশীল দেখা গেলেও এখন প্রতিটি সবজির দাম বেড়েছে কয়েক গুণ। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনার এই অনুষ্ঠান